দর্শক, স্বাগত জানাই মোহনা টেলিভিশনের রাজনীতি বিষয়ক টক শো ভিন্ন মাত্রায়। সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদ্য অনুষ্ঠিত কনফারেন্স নিয়ে ঢাকা দিল্লির সম্পর্কে আবারও টানাপোড়েন সৃষ্টি হয়েছে। এরই মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী মাসে ভারত সফর ঘিরে একটি সংবাদ প্রচার হয়েছে বিভিন্ন গণমাধ্যমে। এটিও কূটনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এই আলোচনাটি কতটা গুরুত্ব পাচ্ছে বা এই সফর ঘিরে কূটনৈতিক বা কেমন হতে পারে সেসব বিষয় এবং সমসাময়িক রাজনৈতিক অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব আজ। অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি রনি রাজা, এবং আজ আলোচনা করবার জন্য স্টুডিওতে আছেন আমার বাংলাদেশ এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। স্বাগতম ফুয়াদ ভাই আপনাকে। আমাদের সঙ্গে আরও আছেন কালের কণ্ঠের যুগ্ম সম্পাদক সাইদ খান। স্বাগতম আপনাকে। ফুয়াদ ভাই, আপনাকে দিয়ে আজকের আলোচনাটা শুরু করতে চাই। এই যে 5 আগস্টের পর থেকেই আওয়ামী লীগের ক্ষমতাচ্যুতির পরেই ভারত নানা রকম কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন সৃষ্টি করে বা ভারতের সঙ্গে সৃষ্টি হয়। এরপরে নির্বাচিত সরকার আসবার পরে আমরা দেখলাম যে কিছুটা শিথিল হচ্ছে এবং অনেক জায়গায় আমরা ইতিবাচক পরিবর্তন দেখলাম। আবার হঠাৎ করে এই টানাপোড়েন এবং আশার জায়গা হচ্ছে আগামী মাসে প্রধানমন্ত্রী ভারত সফর করলে আপনি কি প্রত্যাশা করেন বা কি হতে পারে? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে ভারতের এই দুষ্টামি তো আসলে নতুন কিছু না, এবং এখানে নির্বাচিত সরকার আসার পরেও এখানে আহামরি কিছুই হয়নি। তারা যেটা আশা করেছিল যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যেহেতু তারা সম্পর্ক স্বাভাবিক করতে রাজি হয় নাই, তারা বারবার বলেছে নির্বাচিত সরকার আসলে পরে তারা সম্পর্ক স্বাভাবিক করবে। তো সেই বার্তা নিয়েই হচ্ছে যে আপনার তারেক রহমান যখন প্রধানমন্ত্রী হলেন, তাদের সচিব আসছে, স্পিকার আসছে, বেগম জিয়ার জানাজাতে তাদের প্রতিনিধি আসছে, মোদির লেখা চিঠি দিয়ে গেছে দাওয়াতি কার্ড হিসেবে। কিন্তু মোটা দাগে যদি দেখেন সে কি তার দুষ্টামিও কোনোটা আসলে বন্ধ করেছে কিনা। প্রথম দুষ্টামি দেখেন, তার দেশে বাংলাদেশের সবচেয়ে ওয়ান্টেড আসামি বসে আছে। শুধু বসে নাই, লুকায়ে নাই, হাজার হাজার ওয়ান্টেড আসামি, ওখানে ওয়ারেন্টভুক্ত আসামি যাদের বিরুদ্ধে মামলা চলছে, তারা তার দেশে লুকিয়ে আছে। তারা পাবলিক পোস্ট দিচ্ছে, দেশি বিদেশি গণমাধ্যমে ইন্টারভিউ দিচ্ছে, ওবায়দুল কাদের থেকে শুরু করে হাসিনা, তারপরে হচ্ছে আরাফাত, আরও যারা নেতারা আছে, নওফেল, তারা আসাদুজ্জামান কামালের ইন্টারভিউ দেখলাম আজকে বিভিন্ন জায়গাতে। তো সেইটা বন্ধ করবার জন্য তাদের ন্যূনতম কোনো আগ্রহ, তারপরে হচ্ছে ইচ্ছা আমরা দেখতে পাচ্ছি না। হাসিনার ফাঁসির আদেশ হয়ে যাওয়ার আগে থেকে তার বিরুদ্ধে যখন চার্জশিট গঠন করা হয়েছে, তাকে সামন করা হচ্ছে, ইন্টারপোলের সহযোগিতা চাওয়া হচ্ছে, আমাদের এক্সট্রাডিশন ট্রিটি আছে 2 দেশের ভিতরে, সেটা সহযোগিতা চাওয়া হচ্ছে। ভারত সরকার ন্যূনতম মিনিমাম 4টা চিঠি দেওয়া হয়েছে আমি যতটুকু জানি, এখন পর্যন্ত কোনো চিঠির হ্যাঁ না উত্তর দেয় নেই। এবং এই কনফারেন্সটা ঘিরেও বাংলাদেশ অনুরোধ জানিয়েছিল যে এক্স্যাক্টলি এটা না করা হয়। শুধু তাই না, আপনার দেখেন যে ডক্টর খলিল কিন্তু প্রথম ভিজিটে ইন্ডিয়া হয়ে তারপরে টার্কি গেছেন। সেখানে কিন্তু আপনার তারা একটা ইন্ডিকেশন দিয়েছে যে আমরাও চাই সম্পর্কটা একটা রিলেটিভলি একটা ওয়ার্কিং জায়গাতে পৌঁছুক। এর ভিতরে দেখবেন আবার পচা চাল দিচ্ছে, যেই চালগুলো বাংলাদেশ আবার ফেরত দিতে বাধ্য হয়েছে। তাহলে আপনি আসলে কিভাবে চাচ্ছেন যে আমরা সম্পর্কটা স্বাভাবিক করি? ভারত বলতেছে আমরা ভিসা ওপেন করে দিয়েছি, সো হোয়াট? মানে আপনার দেশের ভিসা, আপনার দেশে মানুষ চিকিৎসা নিতে যাবে, রোগী ভিজিটে যাবে, তাদের বাণিজ্য আছে এর সঙ্গে। আমার তো এতে কোনো লাভ নাই। ঠিক আছে, আমার যদি লাভ না থাকে এবং আমার একটা চাও যেহেতু মানে সবগুলো উপেক্ষা করে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের করণীয় কি, বা আমরা তাহলে বিকল্প চিন্তা করতে পারি না কেন? শুধু দেখেন তালিকা আরো কত বড়। দেখেন ভারত কি সীমান্ত হত্যা বন্ধ করেছে? আজকেও দেখেন, আজকেও একজন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে, এবং স্থানীয় বাংলাদেশিরা যেটা করেছে জোর করে একজন ইন্ডিয়ানকে আবার ধরে নিয়ে আসছে, ধরে এনে তাকে আটকায় রাখছে। তাহলে আপনি পুশিন করতেছেন, আপনি ওখানে বলছেন শুভেন্দু ক্ষমতায় আসার আগে দেখেন পশ্চিম বাংলা এবং আসামের পুরো নির্বাচনী ক্যাম্পেইনটা হয়েছে বাংলাদেশকে কেন্দ্র করে। 1 কোটির উপরে নাগরিকদেরকে আপনি, বাঙালি মুসলমান যাদের প্রায় 90-93 লক্ষ, তাদেরকে আপনি নাগরিকত্ব থেকে, নাগরিক অধিকার থেকে, ভোটাধিকার থেকে বঞ্চিত করেছেন। তাদেরকে নাকি এখন আপনি গ্র্যাজুয়ালি পুশিন করবেন বাংলাদেশে। হেমন্ত শর্মা, শুভেন্দু কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে এত হাজার করেছি, ওই ফাঁক দিয়ে করব, ওই ফাঁক দিয়ে করব, সাতক্ষীরায় নদীতে আপনার সাপ আর কুমির ছেড়ে দেব যেন ওরা আসতে না পারে। এখন এই যে বক্তব্যগুলো, এরপরে দেখেন মমতার একটা বক্তব্যে চলে আসছে যে ওসমান হাদি হত্যার যে আসামি,
ফয়সাল এবং তার যে সহযোগী আলমগীর না জাহাঙ্গীর কি একটা নাম, তাদেরকে গ্রেফতার করবার পরে বারবার রিকোয়েস্ট করা হচ্ছে। আমাদের ফরেন মিনিস্ট্রি থেকে বারবার তাদের কনসুলার অ্যাক্সেস চাওয়া হয়েছে, তাদেরকে যেন জিজ্ঞাসাবাদ করা যায়, আইডেন্টিটি কনফার্ম করা যায়, কোনো অ্যাক্সেস দেওয়া হচ্ছে না। এরপরে তাদেরকে ফেরত চাওয়ার জন্য আবেদন করা হয়েছে, সেটা দেওয়া হচ্ছে না। মমতা মুখ ফসকায় বলে ফেলছে, অমিত শাহ বলেছে এটা নিয়ে যেন সে কথা না বলে খুনের পরে। তাহলে এই পুরো কাঠামো যদি আমি দেখি, আপনি আসলে সম্পর্ক উন্নয়ন করবার জন্য কি একটা গুডউইল জেস্টার করেছেন? এটা ভারত করেনি, আমরা তাহলে উপেক্ষা করতে পারছি কিনা আমি উল্লেখ করতে চাই। আজকে নাহিদ ইসলাম জুলাই জাদুঘর পরিদর্শন করেছেন, তিনি বলেছেন যে অনেক স্মৃতি মুছে ফেলা হয়েছে বা অনেক নিদর্শন সরিয়ে ফেলা হয়েছে। এর মধ্যে অন্যতম একটি অভিযোগ হলো আপনি যেটা বলছিলেন সীমান্ত হত্যা, শহীদ ফেলানীর এবং শহীদ ফেলানীর যে নিদর্শন। তাহলে কি আমরাও কি কিছুটা মানে কোন আমাদের অবস্থানটা আপনি কিভাবে দেখছেন? আমাদের সংস্কৃত মন্ত্রণালয় কিন্তু সিরিয়াসলি মনে হচ্ছে যে এটা ইন্ডিয়ান পারপাস সার্ভ করতেছে। ওখানে মন্ত্রী প্রতিমন্ত্রীরা টোটাল আমলারা যারা আছেন, জুলাই স্মৃতি জাদুঘর কিন্তু ওপেন করতে দেয়া হয় নাই। এবং দেখেন টোটাল প্রেসারে না, তাদের কোনো আগ্রহ ছিল না, তাদের সরকারের ন্যূনতম কোনো আগ্রহ আমরা দেখি নাই। যদি থাকতো তাহলে এখানে আইন পরিবর্তন করে যে বিষয়ে সকল দল ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশনের সময় জুলাই স্মৃতি জাদুঘর অর্ডিন্যান্স যেটা জারি করা হয়েছে এটার ব্যাপারে একমত হয়েছে ক্রস পার্টি পার্লামেন্টে। তারপরও মানে পার্লামেন্টে র্যাটিফাই করবার আগে 4টা সংশোধনী দিয়ে এই বিলটার সাথে বেইমানি করা হয়েছে, এই অর্ডিন্যান্সটার সাথে র্যাটিফাই করা হয়নি প্রপারলি। জুলাই জাদুঘরের স্টাফরা গত 4-5 মাস থেকে বেতন পাচ্ছে না। যেই মানুষগুলো এই জিনিসটা তৈরি করেছে তাদের প্রতি আপনার ন্যূনতম কমিটমেন্ট আছে? মোস্তফা সরোয়ার ফারুকী, যেই মানুষটার ব্রেন চাইল্ড, দিন রাত এই জিনিসটার প্রতি কাজ করেছে, তাকে আপনি ওইখানে কোনো অ্যাক্টিভ রোলে দেখেছেন? তিনি ছিলেন, পিছনে পিছনে ছিলেন। এই কাজটা কি সকল রাজনৈতিক দলের নেতাদের উপস্থিতিতে করা যেত না? আপনার মনে থাকার কথা, এটার যখন ইনিশিয়াল কাজ মোটামুটি শেষ হয়, যেখানে তখন কিন্তু সকল রাজনৈতিক দল মঞ্চে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডেকে নিলেন প্রধানমন্ত্রী, তার পাশে বসালেন। ডেকে নেবেন কেন? উনি তো ওখানে মেহমান হিসেবে থাকার কথা, ওনাকে ডেকে নিতে হইল কেন? মানে তো আপনি ওনাকে ছোট করলেন, আপনি পুরো আয়োজনটাকে ছোট করলেন। আপনার অরিজিনাল প্ল্যানে বসালেন, এটা না ডেকে পাঠাবে কেন? ডেকে পাঠানো দ্বারা আমার সাইদ ভাইয়ের সাথে খুব ভালো খাতিরের সম্পর্ক, এক জায়গায় দেখলাম সাইদ ভাই আসেন, আইসা আমার পাশে বসেন। এটা তো স্টেট রিকোয়ারমেন্ট, তো এটা না। স্টেট রিকোয়ারমেন্ট হচ্ছে ডক্টর ইউনূস কেন সেখানে প্রধানমন্ত্রীর পাশে মেহমান হিসেবে থাকলেন না? উনি শুরুতে কেন থাকলেন না? সকল রাজনৈতিক দল যারা জুলাইয়ের পক্ষে ছিল তাদের কাউকে দাওয়াত দিলেন না কেন? জি, আমরা এই প্রশ্নগুলোর উত্তর একটু জায়গাগুলো দেখতে পাচ্ছি যে পরিকল্পিতভাবে ভারতকে অ্যাপিস করবার একটা লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। আমরা এই প্রশ্নটা একটু শুনি সাইদ ভাইকে, আমরা আপনার কাছে আবার আসবো। সাইদ খান, যদি আপনি একটু বলতেন ফুয়াদ ভাই যে প্রশ্নগুলো। ধন্যবাদ। এবং আমার সহ আলোচক ব্যারিস্টার ফুয়াদ ভাই এবং যারা দেখছেন, আপনার অনুষ্ঠানের নাম ভিন্ন মাত্রা। আপনার বিষয়টিকে আমি একটু ভিন্নভাবে দেখতে চাই, যে ভারতের সাথে বাংলাদেশের যে বর্তমান কূটনৈতিক সম্পর্ক, সেটি দুইভাবে ব্যাখ্যা করতে হবে। প্রতিবেশী আমরা বদলাতে পারবো না, কোনোদিনই পারবো না, কারণ আমরা তো এই ভূখণ্ড উপরে অন্য আরেক জায়গায় যেতে পারবো না, সেই সুযোগটি নেই। সুতরাং আমাদের সাথে ভারতের যে বৈরিতা আছে, এই বৈরিতা ধীরে ধীরে কমানোর উদ্যোগ নিতে হবে। সরকার কিন্তু স্লো আগাচ্ছে, বাট স্টেডি। সরকার কিন্তু আপনি দেখেন গত 2 দিন আগে যে স্টেটমেন্ট, ফরেন মিনিস্ট্রির যে স্টেটমেন্ট, একটা কড়া বার্তা দিয়েছে। ফুয়াদ ভাইদের একটু সমালোচনা করি, ফুয়াদ ভাই, সেটি হচ্ছে সচিবালয় ঘেরাও না করে ভারতীয় দূতাবাস তো ঘেরাও করতে পারতেন। বাংলাদেশকে নিয়ে যে মন্তব্য করা হয়েছে, সচিবালয়টা ঘেরাও করে, যে জ্বালানি, এটি জ্বালানি তো এই সরকারের সৃষ্ট কোনো সংকট না। জ্বালানি হচ্ছে বিগত ফ্যাসিস্ট রেজিমে শেখ হাসিনার সীমাহীন লুটপাট, রেন্টাল কুইক রেন্টালের নামে ফুয়াদ ভাই অজস্র বক্তব্য দিয়েছে। রেন্টাল কুইক রেন্টালের নামে কুইক লুটপাট করেছে, হ্যাঁ, লুটপাট করে বিদেশে নিয়ে চলে গেছে, যার খেসারত এখন দিতে হচ্ছে। দেখুন 1974 সালের দুর্ভিক্ষ কিন্তু 74 সালের জন্য হয়নি, 72-73-এর দুঃশাসনের খেসারত কিন্তু 74। ঠিক তেমনি আজকে যে গ্যাস, বিদ্যুৎ বা এনার্জি নিয়ে যে ক্রাইসিস, এটি কিন্তু 17 বছরের দুঃশাসনের কুফল আমরা ভোগ করছি। এই বিষয়গুলো নিয়ে বিরোধী দল কথা বলছে, কিন্তু আমাদের প্রশাসনের মধ্যে ফ্যাসিবাদের পতনের পরে হ্যাজিমনি মুক্ত আমরা করতে পারিনি, যেই কারণে প্রশাসনের ভেতর থেকে সরকারকে স্যাবোটাজ করবার ষড়যন্ত্র চলছে। এখানে বিরোধী দল বা ক্ষমতাসীন দল যেভাবেই দেখেন না কেন, সব কিন্তু ফ্যাসিবাদ বিরোধী শক্তি, এক বাক্যে। এই ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে দুর্বল করবার নানামুখী ষড়যন্ত্র আছে। সেখানে এই ষড়যন্ত্রে কেউ ফাঁদে পা দিয়ে দিচ্ছে। দেখুন জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধনী দিনে ফুয়াদ ভাই যে কথাটি বললেন, আমি
কষ্ট পেলাম। ফুয়াদ ভাই কিন্তু রাইজিং পলিটিশিয়ানদের মধ্যে একেবারে আলোচিত একটা মুখ। সেখানে সব দল কিন্তু ছিল, সব দলের অংশগ্রহণ ছিল। রাষ্ট্রপতির সামনে এবং বিদেশি মেহমানদের সামনে যেই হট্টগোলটা করা হলো, জাতি হিসেবে আমরা না, ওটা অন্য একটা প্রোগ্রাম ছিল, ওটা ছিল জাদুঘর উদ্বোধন আরেকটা, হ্যাঁ, ওটা হলো প্রেসিডেন্টের প্রোগ্রাম, রাইট, প্রেসিডেন্টের প্রোগ্রাম। জাতি হিসেবে আমাদেরকে ছোট করা হয়, ডকুমেন্টারি, সেটা তো জুলাই ডকুমেন্টারি, তাই না? হ্যাঁ, ভুল হয়েছে, ভুলের সমালোচনা করবার সুযোগ আছে, কিন্তু আন্তর্জাতিকভাবে আমরা ছোট হইনি। এবং বলেছেন যে ডক্টর ইউনূস কেন মেহমান হিসেবে যায়নি, তো ডক্টর ইউনূস কি সেখানে আগন্তুক হিসেবে গিয়েছে? ডক্টর ইউনূসের মতো ব্যক্তি সেটাকে কি হুট করে পথচারী হিসেবে ঢুকেছে? ওনাকে নিশ্চয়ই ওনার সম্মান বজায় রেখেই দাওয়াত দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তো অনেক বেশি আন্তরিকতা দেখে ওনার হাত ধরে পাশে নিয়ে বসিয়েছেন। এটা কি করুণা মনে হয়? এখন দেখুন, আপনার যদি আমি ভুল দেখা শুরু করি, আপনার জন্ম থেকে মৃত্যু সবগুলো আমার কাছে ভুল মনে হবে। কারণ ভুলের ঊর্ধ্বে কোনো মানুষ না, ভুলের ঊর্ধ্বে 2-3টি জিনিস আছে। একটা হচ্ছে ফেরেশতা, একটা হচ্ছে শয়তান, আর একটা হচ্ছে জামাত ইসলাম। এরা কোনো ভুল করে না, এরা যা করে সব সঠিক করে। হ্যাঁ, তো এই কারণে তারা ভুল দেখতে পাচ্ছে। না, ভুল দেখলে মানে যেমন সমালোচনা অবশ্যই গণতন্ত্রের সবচেয়ে বিউটি যে জিনিসটা, সেটা হচ্ছে সমালোচনা, এবং ইতিবাচক রেজাল্টও আসে। এই যে সমালোচনা না করলে তো ফ্যাসিস্ট হবেই, রাইট, যে কোনো রিজিম ফ্যাসিস্ট হবেই সমালোচনা না থাকলে। জুলাই জাদুঘরটি যেমন ফুয়াদ ভাইয়ের বক্তব্য অনুযায়ী যদি বলি যে তাদের আলোচনা এবং চাপের মুখেই কিন্তু উদ্বোধন হলো, দেরি করে হলো না, আর প্রস্তুত করার পরেই তো উদ্বোধন হবে। ফুয়াদ ভাইদের এক ধরনের দাবি আছে। না, ফুয়াদ ভাইরা হচ্ছে কি, ফুয়াদ ভাইদের সমস্যাটা হচ্ছে কি, তারা জুলাইটাকে 47-এর পরে জুলাইতে চলে আসে, 1 লাফে 24-এ। মাঝখানের সময়টা ওনারা স্কিপ করতে চান, যেই কারণে জুলাই জাদুঘরটা ওনাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ মহান মুক্তিযুদ্ধের চেয়েও। অথচ এই মুক্তিযুদ্ধ ইস্যুতে ওনারা কিন্তু জামাত ইসলাম ছেড়েছিলেন, যে মুক্তিযুদ্ধকে স্বীকার করে না জামাত ইসলামী, বা তারা ক্ষমা চায় না, যেই কারণে এই ফুয়াদ ভাইরা কিন্তু দল ভেঙে নতুন প্ল্যাটফর্ম গঠন করেছিলেন, এরপরে রাজনৈতিক শক্তি হিসেবে এখানে এসেছেন। আজকে বিরোধিতা করবার জন্যই, জাস্ট একটা বিরোধী জোটে ফুয়াদ ভাইদের অবস্থান, এ কারণেই কিন্তু এই সমালোচনা করছেন। ভারত দেখুন, বিরোধী দলের উচিত কি, একটি রাষ্ট্রের নির্বাচিত প্রধানমন্ত্রী, এই যে ব্রিক্স সম্মেলনে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ভারতের পক্ষ থেকে দাওয়াত দেওয়া হয়েছে, সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে কি সম্বোধন করা হয়েছে সেটি খেয়াল করেছে? কি প্রধানমন্ত্রী সম্বোধন করেন? বিমস্টেকের চেয়ার কেন? উনি তো নির্বাচিত একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী এবং একটা প্রজাতন্ত্রের মানে রিপ্রেজেন্ট করে। তো এইখানে এই জায়গাটিকে কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশের নির্বাচিত এই সরকার বা এখনকার গণতন্ত্রকে ভারত কিন্তু অফিসিয়ালি রিকগনিশনে নেয় নাই। ইনফ্যাক্ট তাদের যে অফিসিয়াল স্টেটমেন্ট, তাদের অফিসিয়াল স্টেটমেন্টে তারা কিন্তু এটিকে ভুল হিসেবে দেখেন না, বা তারা কিন্তু পাশ কাটিয়ে যাচ্ছেন। আজকে ফেলানী হত্যার বিষয়টি জুলাই জাদুঘরে অবশ্যই স্থান পাওয়ার দাবিদার, বা গত 17 বছরের দুঃশাসন অবশ্যই জুলাই জাদুঘরে থাকা উচিত। যদি না থাকে সেটা অবশ্যই দুঃখজনক, সেই জায়গাটিতে আমি অবশ্যই সমালোচনা করি। এবং আমি বিশ্বাস করি আমাদের এই সমালোচনা বা বিরোধী দলের এই সমালোচনাগুলোর থেকে শুধু সমালোচনা হিসেবে না গ্রহণ করে এখান থেকে কিছু সংশোধনী নিয়েও সরকার ভালো কিছু করতে পারে। কিন্তু আমার সবচেয়ে দুঃখের জায়গা কোনটি জানেন? বিরোধী দল, তারা মনে করে বিরোধী দল মানে বিরোধী, সব কিছুর বিরোধী, মসজিদেরও বিরোধী, নামাজেরও বিরোধী, রাজনীতিরও বিরোধী, সব কাজের বিরোধী। এই বিরোধী মানসিকতা থেকে বেরোনোর জন্যই কিন্তু 24। বিরোধী দল কি? বিরোধী দল কিন্তু বিরোধিতা করবার জন্য। বিরোধী দল হচ্ছে সরকার সমালোচনা না, সরকারকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করানো। এটা কিন্তু বিরোধী দলের যৌক্তিক, তো অবশ্যই জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করানোর অর্থই তো হচ্ছে যে যৌক্তিক জায়গায় দাঁড়িয়ে কথা বলতে হবে, যে এই কাপে চা থাকবার কথা, এখানে চা নেই, চা নেই কেন? এই প্রশ্নই করার দায়িত্ব হচ্ছে বিরোধী দলের। কিন্তু দেখুন, এখনো পর্যন্ত বিরোধী দল জুলাই সনদের দাবি থেকে সরে আসতে পারেনি। তারা পথযাত্রা, রথযাত্রা, সেটা তো বিএনপি মানছেও না, মানলে তো তারা সরে আরেকটা যাবে। বিএনপি তো এখনো পর্যন্ত নির্বাচিত সরকার, বিএনপি বলবো না, সরকার এবং বিএনপি আলাদা জিনিস। বিএনপি একটি রাজনৈতিক দল, সরকার আলাদা বিষয়। সরকার এখনো পর্যন্ত বলছে যে জুলাই সনদ অক্ষরে অক্ষরে তারা বাস্তবায়ন করবে, কিন্তু বিয়ের আগের সন্তানকে স্বীকৃতি দিতে হলে আগে বিয়েটি হতে হবে। এখন গণভোট, অবশ্যই গণভোট এখনো পর্যন্ত বৈধ না। ফুয়াদ ভাই ব্যারিস্টার মানুষ, আইনের মানুষ, গণভোটকে
অবশ্যই বৈধতা দিতে হবে, সংবিধানে সন্নিবেশিত করতে হবে। আপনি সব কিছু, সংসদ সদস্য হলেন সাংবিধানিক নিয়ম মেনে, নির্বাচন কমিশন যে ভোট কন্ডাক্ট করলো সেটি সংবিধান মেনে, শুধুমাত্র আপনি জুলাই সনদটুকু আপনি ওইটা মানলেই সব 16 কলা পূর্ণ হয়ে যেত। জুলাই সনদ বাস্তবায়ন করলে কি তেল গ্যাসের সমস্যার সমাধান হয়ে যেত? আমার কথা হচ্ছে কি, সচিবালয় ঘেরাও না, ওই দিন বিরোধী দলের উচিত ছিল ভারতের কাছে কড়া জবাব চাওয়া যে আমার দেশ নিয়ে এরকম কেন। বিরোধী দল কি একটাও পদযাত্রা করেছে এখন পর্যন্ত? পদযাত্রা করেছে যে সীমান্তে কেন এখনো হত্যা হচ্ছে, পুশিন কেন হচ্ছে? কোথায় পদযাত্রা করেছে? তারা পদযাত্রা করেছে জুলাই সনদ বাস্তবায়ন কেন হচ্ছে না? ইন্ডিয়ান হাই কমিশন অভিমুখে তারা পদযাত্রা করেছে। না না, করেনি। 2 মাস আগে, না 2 মাস আগে তো এরকম ঘটনা ঘটেও নি। সীমান্ত হত্যা নিয়ে আরো কড়া জবাব দেওয়া উচিত ছিল। সরকার কিন্তু কঠোর অবস্থানে আছে। কিন্তু যেহেতু ভারত একটি বৃহৎ শক্তি, আপনি মানুন বা না মানুন, প্রতিবেশীকে ঠেলে দেওয়া যাবে না। এখন ভারতের সাথে তো আর একেবারে সরাসরি লিথল উইপন ব্যবহার করে যুদ্ধে যাওয়া যাবে না। কূটনৈতিকভাবে আন্তর্জাতিকভাবে এক ধরনের চাপ তৈরি করতে হবে, সেটি সরকার করছে। আমি বিশ্বাস করি বিরোধী দল যদি এক্ষেত্রে রাজনৈতিকভাবে আন্তরিক হয়, এখানে বাংলাদেশে অবশ্যই এর সুফল পাবে। জি, ধন্যবাদ আপনাকে। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আপনি যদি সাইদ ভাইয়ের বক্তব্যের উপর কিছু বলেন। একটা বিষয় হচ্ছে যে প্রেসিডেন্টের ভাষণের উপরে যখন বক্তব্য চলছিল প্রথম অধিবেশনে, তখনই আপনার এই সীমান্ত হত্যা পুশিন নিয়ে বিরোধী দলের পক্ষ থেকে রিপিটেডলি নোটিশ দেওয়া হয়েছে আলোচনা করবার জন্য। আলোচনা গৃহীত করবার জন্য দিন তারিখও গৃহীত হয়েছে। গৃহীত হওয়ার পরে একদিন আগে, 24 ঘন্টা আগে, 18 ঘন্টা আগে বারবার এগুলো সাসপেন্ড করে দিচ্ছে, কোনো কনভারসেশনে আনছে না। শুধু দেখবেন যে হোম মিনিস্টার একটা স্টেটমেন্ট দিয়েছে, স্টেটমেন্ট দিয়ে পুরো বিষয় অ্যাড্রেস করা হয়ে গেছে। জ্বালানি বিষয়ে কিন্তু একই সমস্যা। আপনার মনে থাকার কথা, যুদ্ধের পর থেকে কিন্তু রিপিটেডলি জ্বালানি ইস্যুতে প্রপার বিতর্কের জন্য বারবার নোটিশ দেওয়া হয়েছে, সরকার কোনো নোটিশ অ্যাপ্রুভ করে নাই। জ্বালানি মন্ত্রী স্টেটমেন্ট দিয়ে একটা কমিটি করে দিল, 5 কমিটি করে কোম্পানিকে, দুইটা আননোন কোম্পানিকে 1 লাখ মেট্রিক টন ব্যারেলের অনুমতি দিয়ে কোনো ভেটিং প্রসেস ছাড়া, কোনো টেন্ডারিং ছাড়া দিয়েই পুরো কনভারসেশন শেষ করে দিয়েছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে ভারতের সাথে যে প্রশ্নটা আপনি তুলেছেন, ভারতের সাথে সম্পর্কের জায়গার ব্যাপারে আমাদের মাথায় রাখা দরকার যে আমাদের সম্পর্ক বাড়ানোর ক্ষেত্রে দায় কার কতটুকু। মানে ব্যাপারটা কি এরকম যে আমরা আসলে ইচ্ছা করে সম্পর্ক নষ্ট করতেছি, বাড়াচ্ছি না? আপনি তো সম্পর্কটা এক পক্ষে হবে না, তো সম্পর্কটা 2 পক্ষে করতে হবে। তাহলে আপনি একটা পক্ষ, সে কন্টিনিউয়াসলি আমার অধিকার ক্ষুণ্ণ করছে, আমাকে অসম্মান করছে, প্রতিদিন আমার আইনি বাধ্যবাধকতা, আন্তর্জাতিক আইনের যে বাধ্যবাধকতা আছে সেটা সে লঙ্ঘন করছে। এই যে দেখেন এখন বর্ষা চলছে, বন্যা চলছে, ফারাক্কা থেকে শুরু করে 57টা অভিন্ন নদীর পানি ইচ্ছামতো ছেড়ে দিয়েছে, প্রত্যেক জায়গায় আমার লক্ষ লক্ষ হেক্টরের জমি ডুবে গেছে। তাহলে আপনি মানে একটা ড্যাম যে খুলে দেবেন, আপনি 3 দিন আগে অথবা 2 দিন আগে আমার ডিপার্টমেন্টকে জানিয়েছেন। এটাই তো আমার চুক্তির অংশ ছিল, তো ক্লজ ছিল যে আপনি ড্যাম খুলে দেবার একটা রিজনেবল টাইমের আগে আপনি বলবেন এবং একটা আইডিয়া দেবেন যে কি পরিমাণ পানির ঢল আসতেছে। কারণ আপনার এখানে মেজারমেন্ট আছে, যেহেতু আপনি উজানের দেশ, তাহলে আমি প্রস্তুতি নিতে পারবো, অ্যাটলিস্ট আমার মানুষগুলোকে তো বাঁচাইতে পারবো। ফসল বাঁচাইতে না পারি, আমার গরু ছাগল, আমার গরিব মানুষের ঘর বাড়ি, এগুলো তো বাঁচাইতে পারবো। ভারত কখনো করেছে? করে নাই। ন্যূনতম আমাদের যে জয়েন্ট ওয়াটার যে কমিশন আছে 2 দেশের, তারা তথ্য আদান প্রদান করবার যে তাদের দায় আছে, তারা ন্যূনতম দায় পালন করছেন না। তাহলে এইরকম একটা বাস্তবতায় আপনি কন্টিনিউয়াসলি হাসিনার পুতুলকে নিয়ে খেলতেছেন। হাসিনা তো এখন দিল্লির পুতুল। এবং দেখেন যে আওয়ামী লীগের নেতাকর্মীদের বুদ্ধিশুদ্ধির অবস্থা দেখেন, তারা এখনো বিশ্বাস করে যে হাসিনা ডিসেম্বরে ফিরবে। কি পরিমাণ গাঁজাখোর একটা জাতি, একটা জনগণ এরা। অজিত ডোভাল যখন হিন্ডন এয়ারপোর্টে গিয়ে হাসিনা নামলো গত 24-এ, তাকে রিসিভ করছে, রেগুলার তাকে ডিব্রিফ করতো। ডিব্রিফ কি জিনিস? সেটা হচ্ছে যে বাংলাদেশে কি হচ্ছে, ভারত এটা কিভাবে ডিল করছে, ভারতের তরফ থেকে আপনি যেহেতু আমার বন্ধু রাষ্ট্রের সাবেক দালাল পুতুল আসছেন, আপনাকে আমি জানায় রাখতেছি। এবং দেখবেন যে রিফাইন্ড আওয়ামী লীগ নামক একটা তর্ক তখন উঠছিল। অজিত ডোভাল এবং ইন্ডিয়ান এস্টাবলিশমেন্টের পক্ষ থেকে বলা হয়েছিল যে আপাতত পরিবারের কাউকে যারা দেশে আছেন অথবা আওয়ামী লীগের অন্য কোনো নেতাকর্মীকে দিয়ে কমিটি করে টেম্পোরারিলি আওয়ামী লীগ চালানো যায় কিনা। হাসিনা কিন্তু এটাতে একমত হন নাই। না হওয়ার কারণে কি হয়েছে, কয়েক মাস পরে অজিত ডোভাল নিজে তার ডিব্রিফিং বন্ধ করে দিচ্ছেন। বন্ধ করে দিয়ে ওখানকার ইন্টারন্যাশনাল ব্যুরোর যে চিফ, মানে আরও জুনিয়র অফিসারকে দায়িত্ব দিয়েছেন তাকে ডিব্রিফ করবার জন্য। এবং এই প্রোফাইলটা আরও কমিয়ে দেওয়া হয়েছে।
তাহলে প্রশ্ন হচ্ছে যে হাসিনা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ মানুষ আওয়ামী লীগের কাছে, মানে দিল্লির কাছে, এটা মাথায় রাখা দরকার। কিন্তু আচ্ছা, যদি আপনার বক্তব্য ধরে বলি যে হাসিনার গুরুত্ব কমছে দিন দিন, যদি কমে থাকে তাহলে তো বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ভালো হবার কথা, এবং বর্তমান সরকারের সঙ্গে সেই সম্পর্কটা স্বাভাবিকভাবে ওই দিকে কমলেই তো এইদিকে বাড়বে না। নট নেসেসারি, আপনি দিল্লির খাসলত তো বদলাইতে হবে। আচ্ছা, মানে দিল্লির তো কোনো জায়গাতে আপনি আগ্রহ আন্তরিকতা আমরা দেখতে পাচ্ছি না। আচ্ছা, যদি দেখতে পেতাম তাহলে তো সেটা সম্পর্কের মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে। আপনি কখনো শুনেছেন সেন্ট্রাল গভর্নমেন্ট বলছে বিজেপির এই আমাদের নেইবারিং নেতাদেরকে, তোমরা কথাবার্তায় মুখ সামলায় কথা বলো, ডিসেন্সি, আমার সভরেন্টি ক্রস করিও না। তাহলে আপনি যদি প্রত্যেক দিন আমার সভরেন্টিকে নিয়ে অ্যাটাক করেন, আপনি প্রতিদিন সীমান্ত দিয়ে ঢুকাই দেবেন, ওরা ঢুকাই দেবেন, মানে কি আপনি আমার সার্বভৌমত্বকে অ্যাটাক করছেন প্রতিদিন। আচ্ছা, এই জায়গাটায় তো দিল্লিকে আমরা বাধ্য করতে পারবো না, তো আমাদের কৌশলগতভাবে বা কূটনৈতিকভাবে আমাদের মুভমেন্টটা কেমন হওয়া উচিত? সেটা হচ্ছে অলরেডি তারেক রহমান সরকার একটা সম্পর্কের নতুন অভিমুখ তৈরি করছে। সেটা হচ্ছে তারা আগে হচ্ছে আপনার মালয়েশিয়া হয়ে বেইজিং এ গেছে, এটা একটা ক্লিয়ার সিগন্যাল যে আমরা সম্পর্কে একটা নতুন অভিমুখ তৈরি করছি। দ্বিতীয়ত জায়গা হচ্ছে যে রিপিটেড রিকোয়েস্টের পরেও দেখবেন প্রাইম মিনিস্টার এখন পর্যন্ত কোনো দিন তারিখ দিচ্ছে না যে আমি কবে যাব, অবদব যাব না, কিছুই বলছে না। তারপরে দেখেন যে আপনার এই বাণিজ্য লেভেলের যে ভিজিট অথবা ভিসা লেভেলের যে বিষয়টা আছে সেটা ওপেন করেছে, কিন্তু এই ওপেন করা নিয়ে দেখবেন যে বাংলাদেশ সরকারের খুব সিরিয়াস কোনো রিয়াকশন নাই, এতে খুশি হওয়া না হওয়ার প্রশ্ন কিছু জড়িত নাই। তারপরে হচ্ছে রিসেন্টলি ফরেন মিনিস্ট্রি থেকে যে স্টেটমেন্ট দিয়েছে, আমার জানা মতে বাংলাদেশের হিস্ট্রিতে এত টাফ স্ট্রং স্টেটমেন্ট এই রাষ্ট্র কোনোদিন দেয় নাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অংশটুকু ছাড়া, ওই 3-3.5 বছরটা ছাড়া। তাহলে এটা সাডেনলি না, এটা হচ্ছে গ্র্যাজুয়ালি আমরা সম্পর্কের একটা জায়গা দেখতে পাচ্ছি। এবং দিল্লির যারা কলাকুশলী ছিলেন তাদের কাউকে কিন্তু ছাড়া হচ্ছে না, দেখবেন গ্র্যাজুয়ালি। 111-এর কুশীলবদেরকে গ্রেফতার করা হয়েছে বেশ কয়েকজনকে। ডিজিএফআইয়ের যারা আওয়ামী লীগের হয়ে পলাতক ছিলেন তাদের বিরুদ্ধে চার্জশিট আনা, অথবা যারা দেশে আছেন যারা গুম খুনের সাথে ইনভলভ ছিলেন তাদেরকে কিন্তু বিচারের মুখোমুখি করা হচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা সম্পর্কের স্টেবিলিটি তৈরি হচ্ছে। আচ্ছা, এর ভেতরেও কিন্তু আপনারা এই সরকারকেও মানে দিল্লির সঙ্গে একটা নেগোসিয়েশন হচ্ছে এরকম ব্লেমও দিয়েছেন। এরপরে সালাউদ্দিন সাহেবের যে গুম হয়ে ভারতে অবস্থান করাটা নিয়েও আপনারা প্রশ্ন তুলেছেন। তাহলে এই প্রশ্নগুলো যে তুলেন নানা সময়, এতে সরকারের মানে মুভমেন্টে কিছু আছে বাধাগ্রস্ত করে কিনা? দেখেন কিছু আছে রাজনৈতিক বক্তব্য। বললো না সরকার সচিবালয়ে গেলেন কেন? সরকার মুভমেন্টকে মানে বাধাগ্রস্ত করে না? না, করে না, বাধাগ্রস্ত করে না। কিছু সমালোচনা তো করতে হবে। আচ্ছা, আমি যখন ইন্ডিয়ান পলিসি ইস্যুতে পার্লামেন্টে কথা বলতে চাইলাম, আপনি কথা বলতে দিলেন না, তখন আমাকে তো ন্যায্য সমালোচনা করতে হবে। আচ্ছা, আমি যখন দেখতে পাচ্ছি যে পুশিন চলছে, সীমান্ত হত্যা চলছে, যেখানে আমার দেশপ্রেমিক বিজিবির জওয়ানরা এলাকাবাসী মিলে সেটা প্রতিহত করছে, আমার কৃষক কাস্তে হাতে লাঠি হাতে প্রতিহত করছে, সরকার কিছু করছে না। সরকারের কোনো সিরিয়াস নেগোসিয়েশন নাই, সরকারের বক্তব্য নাই। অথচ দেখেন সরকারের শক্ত অবস্থান ছাড়া বিজিবি সাহস রাখে ওখানে কথা বলতে, তাহলে গত 16 বছরও বলতো না। কিন্তু সরকারের যেটা স্টেটমেন্ট আকারে আসা দরকার এই বিষয়গুলোর নিন্দা জানিয়ে, যেগুলো অ্যাকসেপ্টেবল না, এইরকম কোনো বক্তব্য আমরা দেখি নাই, যেটা সংসদে হোম মিনিস্টারের পক্ষ থেকে এগুলো আসা উচিত ছিল। সেইখানে এই ঘাটতিগুলো নিয়ে তো আমাদের অবশ্যই কথা বলতে হবে। যেটা অ্যাপ্রিশিয়েট করার মতো সেটা তো আমরা অ্যাপ্রিশিয়েট করেছি। আচ্ছা, জি, আমরা সাইদ খানকে শুনবো, তার আগে একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি। দর্শক, সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছি, সঙ্গে থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাই ভিন্ন মাত্রায়। আমরা শুনছিলাম ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে। সাইদ খান, আপনি যদি একটু বলতেন এই পুশিন সীমান্ত হত্যা নিয়ে সরকারের অবস্থানে আপনি সন্তুষ্ট কিনা, বা এই যে বিরোধী দল যে প্রশ্নগুলো রাখছে, সমালোচনা করছে নানা সময়, এটার যৌক্তিকতা আপনি খুঁজে পাচ্ছেন কিনা? সন্তোষ হচ্ছে একটা আপেক্ষিক ব্যাপার। আপনি কতটুকুতে খুশি হবেন আর কতটুকুতে অখুশি হবেন এটার পরিমাপ করা যায়। রাইট, এই জন্য ব্যক্তিভেদে কোশ্চেন করা হয়। এটা একটা আপেক্ষিক জিনিস যে আপনি কিসে খুশি। হ্যাঁ, আপনাকে গোটা দুনিয়া দিলে আপনি মনে করবেন যে আরেকটু বড় যদি হতো দুনিয়াটা, তাহলে আরেকটু ভালো লাগতো। আচ্ছা, বিজিবির যে অবস্থান দেখছেন, বাংলাদেশের স্বাধীন চেতা এবং বাংলাদেশের দেশপ্রেমিক জনগণের যে ফুয়াদ ভাই বলেন না কাস্তে হাতে রুখে দাঁড়ানো, এটাই সরকারের অবস্থান। আচ্ছা, হ্যাঁ, সরকার তো আর নিজে মন্ত্রীরা গিয়ে সীমান্তে দাঁড়ায় না। সরকারের পালস যখন তার টুলসগুলো ধরতে পারে, জনগণ ধরতে পারে, তখন কিন্তু জনগণ সাহস পায় রুখে দেওয়ার। সরকারের অবস্থান, সরকার জানান দিয়েছে সীমান্তে নাগরিকদের কাস্তে হাতে বিজিবির
একেবারে বুকের মানে আমার হাতেও ই করে, গুলি আছে, হ্যাঁ আমার বক্তব্য। হাতেও গুলি আছে, আমিও গুলি করব, শুধু আমার হাতে একার হাতে না, এটাই সরকারের স্ট্যান্ড। আপনি পার্লামেন্টে দেখেন, পার্লামেন্টে দাঁড়িয়ে খোদ প্রধানমন্ত্রী কিন্তু এটি নিয়ে কথা বলেছেন, পোশিন নিয়ে, খোদ প্রধানমন্ত্রী, নট অনলি সালাউদ্দিন আহমেদ। পার্লামেন্ট অধিবেশন পুরোটা দেখতে হবে। হ্যাঁ, তারপর ফুয়াদ ভাই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা এড়িয়ে গেছেন। দেখুন, হাসিনা এই মুহূর্তে ভারতের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সাথে কূটনৈতিক যা কিছু আছে, যে কোনো হিসেব নিকেশ করতে গেলে সবচেয়ে বড় কার্ডটির নাম হচ্ছে হাসিনা। আচ্ছা, আমাদের কিন্তু বন্দি বিনিময় চুক্তি আছে। হ্যাঁ, হাসিনা কিন্তু জাতিসংঘ ঘোষিত একজন ক্রিমিনাল, একজন কিলার। সুতরাং একজন কিলার, একজন ক্রিমিনাল কিন্তু অ্যাজাইল্ড হয় না আইন অনুযায়ী। হ্যাঁ, সে যদি রাজনৈতিক হয়রানির শিকার হতো তাহলে সে অ্যাজাইল হওয়ার সুযোগ ছিল, কিন্তু জাতিসংঘ ঘোষিত একজন ক্রিমিনাল, একজন কিলার, এবং সে জেনোসাইড করছে সে। সুতরাং ভারত তাকে গিলতেও পারছে না, ফেলতেও পারছে না, গলার মধ্যে কাটা হয়ে আটকে আছে, জাস্ট কার্ড হিসেবে ব্যবহার করছে। এই যে আমাদের যে 54টি অভিন্ন নদীর যে পানি নিয়ে আমাদের দ্বন্দ্ব আছে, হ্যাঁ, এই চুক্তি, এরপরে এই যে মাঝে মাঝে আমাদের ব্যারেজগুলো খুলে দেয়া, হ্যাঁ, ড্যামগুলো খুলে দেয়া, এগুলো হচ্ছে শয়তানি। ভারত এখনো পর্যন্ত মনস্তাত্ত্বিকভাবে পরিবর্তিত বাংলাদেশকেই তো মেনে নেয়নি, পরিবর্তিত বাংলাদেশের রাজনীতিকেই তো মেনে নেয়নি, হোক সে সরকার, হোক সে বিরোধী দল। আজকে আমাদের এই কমন ইস্যুতে বিরোধী দল সরকারের একেবারে গলায় গলায় থাকা উচিত, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা উচিত। ভারত এই বিমস্টেক সফরে প্রধানমন্ত্রী যাচ্ছেন না এখনো পর্যন্ত, সাইন সিমটম যেটা, এবং তারেক রহমানের পালস কিছুটা তো ফুয়াদ ভাই বললেন যে সম্পর্কের যে নতুন মেরুকরণ বা নতুন মাত্রা, বিশ্ব যে দুই ভাগে বিভক্ত, বিশ্ব কিন্তু এখন আর একমুখী বিশ্ব ব্যবস্থাপনায় নেই, বিশ্ব কিন্তু দুই ভাগ হয়ে গেছে। একদিকে দুঃশাসন, অপরদিকে মুক্তিকামী জনতা, দুই ভাগে বিভক্ত। বাংলাদেশ কিন্তু সবচেয়ে একটা কাঙ্ক্ষিত জায়গায়, সব পক্ষের চোখ, সব শকুনের চোখ এখন বাংলাদেশের দিকে। বাংলাদেশ সরকার কিন্তু অত্যন্ত হিসেব করে মালয়েশিয়া হয়ে চায়না গেছে। ভারতে এই বিমস্টেক এতে করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে কোনো টানাপোড়েন তৈরি হবে কিনা? এত টানাপোড়েন দেখলে তো, টানাটানি করতে গেলে তো রশি ছিঁড়ে যাবে। আচ্ছা, শুনুন, বাংলাদেশকে এখন আর সেই আগের লেন্সে দেখলে কাজ হবে না যে এখানে কেউ কাউকে ক্ষমতায় বসিয়ে দিয়েছে। এখানে বাংলাদেশের জনগণ তাদের সরকার নির্বাচিত করেছে, সেই সরকার কোন পথে হাঁটবে সেটাই জনগণ নিশ্চিত করবে। হ্যাঁ, বিরোধী দল তাদের চলার পথে ভুল হলে সমালোচনা করবে, ভুল ধরিয়ে দেবে, কিন্তু ওই আগের সেই টানাটানি বা সমীকরণ, এই যে বাইনারি বা এই ন্যারেটিভ নিয়ে আলোচনা করার সুযোগ নেই। এখানে আমেরিকা রোল প্লে করছে তার বাণিজ্যিক স্বার্থে, এখানে চীন রোল প্লে করছে তার বাণিজ্যিক স্বার্থে, এখানে ভারত তার বাংলাদেশের ন্যায্য হিস্সা বা মীমাংসার টেবিলে বসতে বাধ্য হবে তার বাজার ধরে রাখবার কারণে। কারণ বাংলাদেশ কিন্তু অত্যন্ত সুবিধাজনক একটা অবস্থান রয়েছে। আমাদের যে ডেল্টা, এই ডেল্টায় আপনি দেখুন আমাদের সমুদ্রে কিন্তু বিশাল গ্যাস ভান্ডার রয়েছে, আমাদের মিনারেলস সমৃদ্ধ একটা দেশ। এই জায়গাটিতে নজর রয়েছে সবার, এখানে আমেরিকার নজর আছে, চায়না নজর আছে, ভারত কিন্তু গ্যাস উত্তোলন করছে। সুতরাং আমরা যদি এখন মনে করি যে ভারতের কর্তৃপক্ষ বা ভারত সরকারকে দাসখত দিয়ে বাংলাদেশের আর কোনো সরকারকে টিকতে হবে বা চলতে হবে, সেই দিন চলে গেছে। আর যারা মনে করেন নানানভাবে এই যে মেঠো বক্তব্য দিচ্ছেন, রাজনৈতিক মেঠো বক্তব্য, এগুলো হচ্ছে আসলে অধিকাংশ রাজনৈতিক দলের হাতে রাজনৈতিক এখন আর কোনো ইস্যু নেই, ইস্যু শূন্য তো হয়ে যাওয়ার কারণে মানে একটা নাথিংকে এভরিথিং বানানোর চেষ্টা চলছে। জি, ধন্যবাদ আপনাকে। ফুয়াদ ভাই, আপনাকে আমি ইস্যু ধরিয়ে দিচ্ছি, সেটি হলো আপনি বলেছেন যে সবার আগে বাংলাদেশের পরিবর্তে সবার আগে লুটপাট তন্ত্র কায়েমের চেষ্টা চলছে। মাত্র 5 মাসেই কোথায় এত লুটপাট দেখলেন, এই একটি প্রশ্ন। এইটি বলছেন আপনি যে প্রসঙ্গে জ্বালানি খাতকে বেসরকারীকরণের উদ্যোগের সমালোচনা করতে গিয়ে, এই জায়গাটা মানে বেসরকারি খাতে দিলে আসলে কি কি অসুবিধা হতে পারে আরেকটু যদি বিস্তারিত বলতেন। প্রথম কথা হচ্ছে যে আপনার জ্বালানি এমন একটা সেন্সিটিভ জিনিস, বর্তমান বিশ্বে এইটা শুধুমাত্র একটা কমোডিটি না, এটা কোনো পণ্য না, এটা এখন জাতীয় নিরাপত্তার প্রশ্ন হয়ে গেছে। তেল, গ্যাস, বিদ্যুৎ এবং আপনার অর্থনীতির একেবারে বেস লাইন। কেন বাংলাদেশে এফডিআই আসে না? এত এত সামিট করা হচ্ছে, এত এত প্রণোদনা দেওয়া হচ্ছে, এত এত রিফর্মের কথা বলা হচ্ছে। কারণ হচ্ছে যে ইনভেস্টাররা আসলে পরে জানবে তার এখানে বিদ্যুৎ পাওয়া যাবে না, গ্যাস পাওয়া যাবে না, তেল পাওয়া যাবে না, কানেকশন পাওয়া যাবে না, দুর্নীতি, চাঁদাবাজি, এগুলো তো আছেই। তাহলে সেরকম একটা জায়গায় আপনি কোনো ধরনের মৌলিক কাঠামো সংস্কার না করে, একটা নীতিমালা ঠিকঠাক না করে
গোপনে গোপনে যদি একটা কোম্পানিকে আপনি মার্কেটে 20% শেয়ার দেওয়ার চিন্তা করেন এবং তাদের প্রেসারে আপনি সচিব বদলান, বিবিসির চেয়ারম্যান বদলান, নীতিমালা বদলানোর চেষ্টা করেন, সেটা খুবই দুঃখজনক হবে। আমরা দেখেছি প্রাইভেটাইজেশন, আমরা নীতিগতভাবে আমি আপনার বেসরকারীকরণের বিপক্ষে নই, কিন্তু কোন পণ্যটা বেসরকারি করা যাবে এইটা গুরুত্বপূর্ণ, এবং সেটা কখন করতে পারবেন আপনি। আমার রাষ্ট্র ইতিমধ্যে বিদ্যুৎ তো বেসরকারি করেছে, করার রেজাল্ট কি হয়েছে? কুইক রেন্টালের আমার ক্যাপাসিটি কাগজপত্রে হইল 29,000 প্লাস মেগাওয়াট, 4,000 4,500 ক্যাপটিভ আছে, তাহলে তো আমার 25,000 উৎপাদন হওয়ার কথা, হচ্ছে না কেন? তারপরও এই সামারে কেন আমার 2-3-4,000 মেগাওয়াট আপনার লোডশেডিং করতে হচ্ছে? তাহলে হচ্ছে আপনার এখানে সংখ্যায় ঝামেলা আছে। আপনার একটা ইউনিট বিদ্যুৎ উৎপাদন করে নাই গত 10 বছর 15 বছরে, তাকে এই রাষ্ট্র শত শত কোটি টাকা দিচ্ছে, সিম্পলি মাত্র একটা সফরেন ক্লজ করে দিয়েছে যে তাকে এটা দিতে হবে। তাহলে এর রেজাল্ট আমরা কি পাইলাম? তাহলে এই একই রকম এক্সাম্পল দেখেন, সিলিন্ডার, আমরা সিলিন্ডার গ্যাস করে দিয়েছে না, প্রাইভেট করে দিয়েছে না? প্রাইভেট করার পরে সরকার কি করে? একটা দাম ঠিক করে দেয় যে 12 লিটারের এই জিনিসটা আপনি 1600 টাকায়, 1400 টাকায়, 1300 টাকায় কিনতে পারবেন, বেচতে পারবেন। আপনি গিয়ে দেখেন তো 200-300 টাকার মানে তারতম্য না হয়ে এটা আপনি বাজার থেকে কিনতে পারছেন কিনা? সরকারকে চাপ দিয়ে কিন্তু 2-3 দফা প্রায় 40% বাড়ানো হয়েছে, যে পুরো ব্লক যে তাদের লবি আছে। এবং দেখেন গ্র্যাজুয়ালি এমন করা হচ্ছে, মার্কেট গত 10 বছর আগে যা ছিল সিলিন্ডারের, এইটা এখন ডাবলেরও বেশি হয়ে গেছে। তাহলে এই যে আপনি মানে এমন একটা প্রসেসের মধ্য দিয়ে ক্রাইসিস, সংকটকে ব্যবহার করে আপনি প্রাইভেটাইজ করছেন, আবার মার্কেট নিয়ন্ত্রণ করতে পারছেন না, জনগণের দুঃখ কষ্টকে অ্যাড্রেস করতে পারছেন না। যদি একই জিনিস আপনার গ্যাসের ক্ষেত্রে হয়, তেলের ক্ষেত্রে হয়, আপনি এটা কীভাবে ডিল করবেন, কীভাবে নিয়ন্ত্রণ করবেন? এবং আমরা দেখলাম তো একই রকম ক্রাইসিসকে সামনে রেখে তেলের মজুদ যখন পাম্পে লাইন 2 মাস আগে আপনার ইরান যুদ্ধ শুরু হওয়ার পরে কি করলেন? 2টা অখ্যাত কোম্পানিকে 1 লক্ষ মেট্রিক টন ব্যারেল তেল আনবার জন্য অনুমতি দিয়ে দিলেন। কোনো ভেটিং নাই, কোনো টেন্ডার নাই। অখ্যাত দিলে আপনারা ত্রুটি খোঁজেন, আবার যারা এস্টাবলিশড যেমন বসুন্ধরা কোম্পানিকে একটি সুযোগ দেওয়া হচ্ছে বা এই আলোচনাটাও সমালোচনা করছেন, তাহলে মানে কোথায় যাবে সরকার? ট্রান্সপারেন্ট হওয়া দরকার। আচ্ছা, বিষয় হচ্ছে অখ্যাত বিখ্যাত কুখ্যাতর বিষয় না, বিষয় হচ্ছে আপনি কাজটা পাবলিকলি করছেন কিনা, ট্রান্সপারেন্টলি করছেন কিনা, নীতিমালা ফলো করে করছেন কিনা, মার্কেটে সবাইকে অংশগ্রহণ করতে দিচ্ছেন কিনা। অখ্যাত এই কারণে বলছি যে আর এই কাজটা করবার কোনো এক্সপিরিয়েন্স নাই। আপনি 1 লক্ষ মানে মেট্রিক টন তাকে আনার অনুমতি দিচ্ছেন, এটা তো এমন না যে 2 কেজি করতে দিলাম, 5 কেজি আনতে দিলাম, দেখি আনতে পারে কিনা। মানে আপনি একটা লোককে যে কোনো দিন কোনো রাস্তা বানায় নাই, তাকে আপনি পদ্মা সেতুর কাজটা দেবেন কিনা? মানে আপনাকে তো চিন্তা করতে হবে যে আপনি কোন ভলিউমের কাজটা দিচ্ছেন। এই কাজটি পাবার পরে কি এই অখ্যাত কোম্পানিগুলো ফল করেছে বা কোনো না? কিছু কোনো আপডেট জানি না এটা, মানে এত গোপনীয়তার সাথে কাজটা করা হচ্ছে, এটার কোনো আপডেট আমরা জানি না। তো সেই রকম একটা রিয়েলিটিতে দেখেন বসুন্ধরা 24শে মে এই প্রসেসটা কিন্তু বসুন্ধরা আওয়ামী লীগের আগে শুরু করেছে। নীতিগত অনুমোদন কিন্তু আওয়ামী লীগ দিছেও, কিন্তু 24 হয়ে যাওয়ার কারণে এই প্রসেসটা আর গো অ্যাহেড করে নাই। বিটুমিন একটা পদার্থ আছে, ওই যে আপনার পিচের সাথে দেয় আর কি রাস্তায়, এইটার ব্যাপারে কিন্তু বসুন্ধরা আওয়ামী লীগের আমলে একই কাজ করেছে। এই যে নদীর ওই পারে কেরানীগঞ্জের দিকে আপনার কোম্পানি করেছে, সে ট্যারিফ কমিশনকে দিয়ে নীতিমালা বদলায় ইম্পোর্টারদের উপরে ট্যাক্স বাড়াইছে, কারণ তাকে দেখানো হয়েছে সে ডোমেস্টিক প্রডিউসার। বাংলাদেশের আইন আছে যারা লোকাল বিজনেসকে প্রোটেক্ট করবার জন্য সবসময় প্রণোদনা দেওয়া হয়, ইম্পোর্ট যেন না হয়। তাহলে সেইটা আপনি কেন করলেন? করে কি করলেন? পুরো মার্কেটে আপনি এখন মানে মনোপলি কায়েম করলেন। এখন এই যে কাজগুলো হচ্ছে, সেই কাজগুলোতে আমরা ট্রান্সপারেন্সি চাচ্ছি। আপনি 10টা কোম্পানিকে ওপেন করে দেন, আপনি একটা কোম্পানিকে মাথায় রেখে এই কাজটা কেন করছেন? প্লাস নীতিগতভাবে তো পার্লামেন্টে এটা আলোচনা হতে হবে। ইটস এ সিরিয়াস পলিসি ডিসিশন। আমরা এটা প্রাইভেটাইজ করব কি করব না। জি সাইদ খান, আমি আসলে ফুয়াদ ভাইয়ের ওই জায়গা থেকে প্রায় সব কাজ দেওয়া অখ্যাত বিখ্যাত বা কুখ্যাত কোম্পানিগুলোকে বা প্রতিষ্ঠানগুলোকে কাজ দেওয়া নিয়ে যে কথাটি বললেন, এটি আমি একটা কথা বলতে চাই। আসলে ধরুন ছোট্ট একটা এক্সাম্পল দিই, ধরেন মানুষ বিয়ে করে না, তো বিয়ে করতে গিয়ে যখন 2 পক্ষ কথা বলে, তখন কি পাত্রীপক্ষ প্রশ্ন করে পাত্রপক্ষকে যে পাত্রের কি এর আগে বিয়ে করার অভিজ্ঞতা আছে? না প্রশ্ন করে পাত্রের বিয়ে করার সক্ষমতা আছে কিনা? এখন অখ্যাত কিংবা বিখ্যাত প্রশ্নটি সেটি নয়, সক্ষমতা হচ্ছে বিষয়। সুতরাং আমার দেশে যদি সক্ষম, বসুন্ধরা কেন যে কোনো কোম্পানি যদি সক্ষম থাকে,
তাহলে বিদেশে যাবার কি দরকার? এখন সক্ষম যদি একটা কোম্পানি থাকে তো একটা কোম্পানি তো কাজ করবে, সক্ষম 5টা কোম্পানি থাকলে 5টা কোম্পানি কাজ করবে। এখন আমরা শিল্পে তো ওইভাবে স্প্রেড করতে পারি নাই। বিগত যে 17-18 বছর যে লুটপাট, যে ফুয়াদ ভাই বললেন নীতিমালা, ওগুলো তো ছিল দুর্নীতির নীতিমালা। দুর্নীতি কিভাবে করা যায় সেই নীতিমালা হাসিনা করেছেন। এখন ওভার দ্য নাইট 17 বছরের জাঙ্ক আপনি ক্লিন করে দিতে পারবেন? ওভার দ্য নাইট যদি জাঙ্ক ক্লিন করতে যান তাহলে বাংলাদেশকে শাটডাউন করতে হবে 3 মাস 6 মাস, তখন তো আবার ভিন্ন সুরে বিরোধী দল কথা বলবে। সুতরাং সমালোচনা অবশ্যই করা উচিত, কিন্তু এখানে বসুন্ধরাকে বা অন্য কোম্পানিকে এই কাজের কার্যাদেশ দিয়ে আমি মনে করি না যে সরকার খুব বেশি অপরাধ করে ফেলেছে। সরকার যদি এটিকে প্রপার মনিটরিং করে, প্রপার যদি এটিকে কাজটা যদি প্রপার ওয়েতে হয়ে থাকে, প্রপার ওয়েতে, সেটা বসুন্ধরা কেন, সেটা ফুয়াদ ভাই পাক, ফুয়াদ ভাই পাইলেও আমার আপত্তি নেই। কাজটা যদি জনগণ এর যদি সুফল পায় অবশ্যই যে কেউ করতে পারে। সুতরাং অমুককে দেখতে পারি না বলে তার চলন বাঁকা। আর বিরোধী দল, রাজনৈতিকভাবে আমি বিরোধী অবস্থানে আছি তাই সব কাজে বিরোধিতা করব, এই বাইনারি থেকে বেরোতে হবে। এই বাইনারি তো ভেঙে দিয়েছে 24 তো সব ধরনের অপরাজনীতির পরিবর্তে একটা ভালো রাজনীতির জন্ম দেবার কথা, সেই জায়গায় ফিরে যাবারই তো প্রতিশ্রুতি, বা সে জুলাইয়ের সবচেয়ে বড় সনদ তো সেটি যে আমরা সবাই বদলে যাব, আমরা চরিত্রে বদলাবো, সংস্কৃতিতে বদলাবো, কথায় বদলাবো, রাজনীতিতে বদলাবো, ইনফ্যাক্ট সমালোচনায় বদলাবো। আপনি দেখেন সরকারকে টেনে হিস্ট্রি নামায় বিরোধী দলের অনেক এমপি, আবার তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে পার্লামেন্টের বিরোধী দলীয় চিফ হুইপ তিনি বলেন যে 1/11 তো কোমর ভেঙে দিয়েছে, এবার আমরা ঠ্যাং ভেঙে দেব, এই যে হাত ভেঙে দেব। নাসিরউদ্দিন পাটোয়ারি বলে কলার ধরে লন্ডনে পাঠিয়ে দেব। এগুলো কি 24 আমাদেরকে বার্তা দিয়েছে? 24 কি তাহলে বেয়াদব বানিয়ে গেছে আমাদেরকে? এই ভাষায় কথা বলা তো 24 শিক্ষা দেয়নি। হ্যাঁ, সরকার যে ইনিশিয়েটিভগুলো নিছে গত 6 মাসে, 6 মাস হয়নি এখনও, আরও 3-4 দিন বাকি আছে, 6 মাসে আমি মনে করি এই সরকারের পথ চলায় সতর্ক করতে পারেন, সতর্ক করবার জন্য যথেষ্ট জায়গা আছে। কারণ একটা ধ্বংসস্তূপ নিয়ে এই রাষ্ট্র পরিচালনা শুরু করেছে সরকার, সে জায়গায় সরকারকে সতর্ক করতে পারেন, কিন্তু সরকারকে একেবারে টেনে হিঁচড়ে নামিয়ে দেবার মতো সমালোচনা করবার বা মূল্যায়ন করবার মতো সুযোগ তৈরি হয়নি। দেখুন, রাষ্ট্রে কিন্তু পরিবর্তন শুরু হয়েছে। একটা দেশের প্রধানমন্ত্রী উইদাউট প্রোটোকল চলতে পারে, বাংলাদেশের মতো একটা, একদিকে বিরোধী দল বলছে বা অনেকে বলার চেষ্টা করছেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি বলতে কিচ্ছু নেই, একেবারে যাতা অবস্থা, সেই দেশে প্রধানমন্ত্রী তো উইদাউট প্রোটোকল চলছেন, কই তাকে তো কেউ হামলা করছেন না। আসলে এটা স্যাবোটাইজ করার জন্য একটা পরিকল্পনা আছে, সেই পরিকল্পনার ফাঁদে কিছু রাজনৈতিক চক্র, ইনফ্যাক্ট বিরোধী দল তো গত 2 বছর ছিল একটা ক্ষমতায়, তারা ক্ষমতাও এনজয় করছে, তারা সরকারের উপদেষ্টাও ছিল। এই ক্ষমতা হারানোর বেদনায় দেখুন, একটা দেশের বিরোধী দলীয় নেতা মানে কিন্তু শ্যাডো প্রাইম মিনিস্টার, তিনি সচিবালয় ঘেরাও করতে চলে গেলেন, এটা ওনার অবস্থান উনি জানেন যে বিরোধী দলীয় নেতার অবস্থান, পোর্টফোলিও কি, এটা জানেন, এটা করবে, হ্যাঁ করতেই পারে কর্মীরা। আপনার বক্তব্যের পরে আমার মনে হচ্ছে যেতে পারে না, আমি মনে করি। সাইদ ভাই, আপনারই সময়, কিন্তু আমার মনে হচ্ছে আপনার বক্তব্যের পরে ফুয়াদ ভাইকে লাস্ট 1 মিনিট শোনা দরকার। তাহলে আমাকে অল্প একটু দিতে হবে। না আপনি শেষ করেন, লাস্ট 1 মিনিটই আছে। না, ফুয়াদ ভাই বলুক, তারপর আমার 30 সেকেন্ড দিন। তারপর না ফুয়াদ ভাই, তাহলে আপনি একটু সাইদ ভাইকে দিয়ে দেন। রাষ্ট্রের সম্পত্তির মালিকানা প্রশ্ন এটা 2 জন ব্যক্তির ব্যক্তিগত বিয়ে শাদীর সম্পর্কের মতো না। ওই বিয়েটা যদি ভেঙে যায়, শেষ করতে হবে ভাই, শুধু 2টা পরিবারই সাফার করবে। কিন্তু রাষ্ট্রের সম্পত্তির মালিকানা প্রশ্ন যদি জনগণ ভুল করে, এখানে যদি আমরা ব্লান্ডার করি, এখানে যদি মনোপলিতে চলে যাই, কুইক রেন্টালের মতো পুরো রাষ্ট্রকে 20 কোটি লোককে সাফার করতে হবে। এখানে মনোপলি বলতে যে বোঝাচ্ছেন, এটা একটা পলিটিক্যাল মানে ওই মেঠো বক্তব্যের মতো। মনোপলি শব্দটা জনপ্রিয় তাই ব্যবহার করলেন। সরকার কিন্তু প্রত্যেকটি জায়গায় কঠোর নজরদারি করছে। গাজীপুরে একটা ভূমি অফিসের টোটাল স্টাফদেরকে সাসপেন্ড করেছে। ধন্যবাদ আপনাকে সরকার। ধন্যবাদ সাইদ খান, ধন্যবাদ ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। দর্শক, ধন্যবাদ জানাই আপনাদেরও এতক্ষণ সঙ্গে থাকবার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীকাল দেখা হবে একই সময়ে, নতুন কোনো অতিথি নিয়ে আলোচনা হবে, নতুন কোনো বিষয়ে। সঙ্গে থাকুন।